হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিও ক্লাস 11 এর বাংলা সাহিত্যের ইতিহাস। তো এই বাংলা সাহিত্যের ইতিহাস, এই কথাটা শোনা মাত্রই ছাত্রছাত্রীদের মনে কিন্তু একটা অলরেডি ভয় কাজ করে। তাদের মধ্যে অলরেডি একটা প্যানিক শুরু হয়ে যায়। কিরকম? যে ম্যাম, এই তো ক্লাস 10-এ আমরা ইতিহাসটাকে ছেড়ে দিয়ে আসলাম, এখন আবারও সেই ইতিহাস আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, পড়তে তো হবে, কিন্তু বিষয়টা অনেক সহজ। আমরা যদি এই বাংলা সাহিত্যের ইতিহাসটাকে অত্যন্ত সহজ করে ছকে ছকে, মানে বিভিন্ন পাটে পাটে যদি আমরা এটাকে বুঝে বুঝে পড়ি, তাহলে একটা পেজে কিন্তু গোটা বাংলা সাহিত্যের ইতিহাসটাকে কিন্তু আমরা দেখতে পাবো। কিরকম করে? তাই জন্যই আজকের ভিডিও হতে চলেছে খুব ইন্টারেস্টিং। তাই ভিডিওটা এখনই লাইক করে দাও, আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো চলো, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা বাংলা সাহিত্যের বিভিন্ন প্রাচীন যুগ, আমাদের সিলেবাসে রয়েছে মধ্যযুগ ফার্স্ট সেমিস্টারে। তো এগুলোই যাওয়ার আগে এটার যে যুগ বিভাজন, মানে কোন যুগে কোনটা আসছে, আমরা যদি একটা পাতায় আনতে পারি জিনিসটাকে, তাহলে কিন্তু জিনিসটা অত্যন্ত সহজ হয়ে যাবে আমাদের কাছে। তো প্রথমে চলে আসব বাংলা সাহিত্যের যুগ। তো বাংলা সাহিত্যের যুগকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে আদি যুগ বা প্রাচীন যুগ, 2 নম্বরে আসছে মধ্যযুগ, আর 3 নম্বরে আসছে আধুনিক যুগ, মানে এই যে সময়টা। ঠিক আছে? তো তিনটে যুগে আমি এটাকে ভাগ করছি বা ভাগ করতে পারি এটাকে আমরা। তো এর আগে এবার একবার জেনে নিই যে এই আদি যুগ, এই যে আদি যুগ এটার সময়কাল কত ছিল। এটার সময়কাল কত ছিল আদি যুগ বা প্রাচীন যুগ? এটাকে আমরা প্রাচীন যুগও বলে থাকি, এটাকে আমরা প্রাচীন যুগও বলি। ঠিক আছে, প্রাচীন যুগও বলি। তো এটার সময়কাল কত ছিল? এটার সময়কাল ছিল 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। আদি যুগ ছিল 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। এই সময়টাকে আমরা প্রাচীন যুগ বা আদি যুগ বলে থাকি। এরপরে আসবো মধ্যযুগ। আমাদের যে মধ্যযুগ রয়েছে, এই মধ্যযুগের সময়কালটা কত ছিল? আমাদের এই মধ্যযুগের সময়কাল ছিল 1350 থেকে 1760 খ্রিস্টাব্দ। মতান্তরে মতান্তরে 1800 খ্রিস্টাব্দ। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটাই, আমাদের মধ্যযুগের যে সময়কাল সেটা ছিল আমাদের 1300 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে। কোনো কোনো তোমার সাহিত্যিক বা কোনো কোনো যে ব্যক্তি রয়েছে, তারা, যে সাহিত্যিক ব্যক্তি, তারা মনে করেন যে না, এই মধ্যযুগের সময়কাল ছিল 1800 খ্রিস্টাব্দ। তাহলে 1760-এ কি হয়েছিল, আর 1800-ই বা কি হয়েছিল? এটা একটা ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে এই যে 1760 খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দে আমাদের যে ভারতচন্দ্র ছিলেন, তিনি কিন্তু মারা গিয়েছিলেন। তো সেই মৃত্যুকে কেন্দ্র করে কেউ কেউ মনে করেছেন যে এই 1760 পর্যন্তই ছিল আমাদের মধ্যযুগ। আবার এই জায়গায় দাঁড়িয়ে আবার কেউ কেউ মনে করেছেন কোনো মৃত্যুকে কেন্দ্র করে তো কোনো একটা যুগের অবসান তো ঘটতে পারে না। পারে কি? পারে না। তো সে কারণে কেউ মনে করেছে যে না, এই মধ্যযুগের বিস্তার ছিল 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, মতান্তরে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে সময়টা, এই যে 1760 আর 1800, এই সময়টাকে কি বলা হয় জানো? এই সময়টাকে বলা হয় আধুনিক যুগের যে উত্তরায়ণ, সেই উত্তরায়ণ এই যুগ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তাহলে মধ্যযুগ যদি আমাদেরকে সময় পিরিয়ড জিজ্ঞাসা করে, তাহলে আমরা বলবো 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। বোঝা গেল? এরপরে আসবো আধুনিক যুগ। আধুনিক যুগের সময়টা কত ছিল? আধুনিক যুগের সময় ছিল 1801 থেকে বর্তমান সময় মানে এখন যে সময়টা চলছে আমাদের, এখন যে সময়টা চলছে, এটা কিন্তু হচ্ছে আমাদের আধুনিক যুগ। তাহলে আরো একবার আমি বলে দিচ্ছি। প্রাচীন যুগ, যেটা সময়কাল ছিল 900 খ্রিস্টাব্দ থেকে আমাদের 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগ, এটার সময়কাল ছিল 1350 থেকে আমাদের 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আধুনিক যুগ, এটার সময়কাল হচ্ছে 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত।
তো একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমাদের আদি যুগ তো প্রাচীন যুগ তো শেষ হয়ে গিয়েছে 1200 খ্রিস্টাব্দে, আমাদের মধ্যযুগ শুরু হয়ে গেছে 1350 খ্রিস্টাব্দ থেকে। তাহলে মাঝের বছরগুলো কি ছিল? মাঝের যে শতকগুলো, মাঝের যে শতাব্দী বা বছরগুলো, এগুলো কি হয়েছে? এগুলো একটা টাইম পিরিয়ড, যেই টাইম পিরিয়ডটাকে আমরা বলি, এটা একটা টাইম পিরিয়ড যেটাকে আমরা বলি, কি বলি? এটাকে আমরা বলি অন্ধকার যুগ। অন্ধকার যুগ। এটার সময়টা কত ছিল? এটার সময়টা ছিল 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। অন্ধকার যুগ, বন্ধা যুগ বা অন্ধকারময় যুগ কেন বলা হয়? এই সময়টাকে আমরা কেন বলি অন্ধকার যুগ? তার তো একটা নির্দিষ্ট কারণ থাকবে। হ্যাঁ, অবশ্যই আছে, এক্ষেত্রেও কারণ রয়েছে। কারণ এই সময় তুর্কি আক্রমণ হয়েছিল। তুর্কি আক্রমণের ফলে কিন্তু সামাজিক অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার ফলে কি হয়েছে, কোনো সাহিত্য সৃষ্টি হয়নি এই সময়ে, কোনো সাহিত্যের নিদর্শন পাওয়া যায়নি এই সময়ে। সেজন্য এই সময়টাকে বলা হয় অন্ধকারময় যুগ বা অন্ধকার যুগ বা বন্ধা যুগ। বোঝা গেল? এটুকু বোঝা গেল। এরপরে আসবো আমাদের প্রথম যে পার্টটা রয়েছে, আমাদের প্রথম যে পার্টে আমাদেরকে পড়তে হবে প্রাচীন যুগ বা আদি যুগ। এটার কি কোনো ভাগ রয়েছে? না বাবু, এটার কোনো ভাগ নেই। এই সময়ে একটাই জিনিস সৃষ্টি হয়েছে, এই সময়ে এই আদি যুগের সাহিত্যিক নিদর্শন একটাই ছিল। কি ছিল জানো? সাহিত্যিক নিদর্শন, এই সময় সাহিত্যিক নিদর্শন একটাই ছিল, সেটা হচ্ছে আমাদের কি ছিল? চর্যাপদ। আমাদের চর্যাপদ ছিল। বোঝা গেল? চর্যাপদ নিয়ে তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, প্রত্যেকটা সাহিত্যিক নিদর্শন নিয়ে আমরা পাটে পাটে আলোচনা করব। কিন্তু আমরা আজকের ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে যুগ বিভাজন, মানে এই আদি যুগের যদি কোনো ভাগ বা কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায় সেটা জানবো, মধ্যযুগের জানবো, তারপর আধুনিক যুগের জানবো। বোঝা গেল? এই চর্যাপদ আমরা বলতে পারি যে এটা বাংলা ভাষা আর সাহিত্যের, এই চর্যাপদ ছিল বাংলা ভাষা সাহিত্যের একটা যুগান্তরকারী ঘটনা। এই চর্যাপদ ছিল বাংলা ভাষা ও সাহিত্যের যুগান্তরকারী ঘটনা। আমরা যখন ভাষার যে জন্ম ইতিহাস পড়ি, সেখানে আমরা পড়েছিলাম নব্য ভারতীয় আর্য ভাষা। ঠিক সেই সময়টাকেই বলা হয়, ঠিক সেই সময়টাকেই, মানে এই চর্যাপদটা কিন্তু তখনই হয়েছিল, আবিষ্কার হয়েছিল। এটা কিন্তু একটা দৃষ্টান্ত, সেই সময়ের কিন্তু একটা নব্য ভারতীয় আর্য ভাষার কিন্তু প্রাচীনতম এটা একটা দৃষ্টান্ত ছিল চর্যাপদ। বোঝা গেল? তাহলে আদি যুগ, যেটার সময়কাল আমরা জানতে পারি 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই যুগে আমাদের একটাই সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়, সেটা হচ্ছে চর্যাপদ। আমরা যখন ভাষার ইতিহাস পড়েছিলাম বা যে ভাষার জন্মের ইতিহাস যে পড়েছি, সেখানে কিন্তু নব্য ভারতীয় আর্য ভাষার উল্লেখ পাই। সেই সময়ে কিন্তু এটা হচ্ছে প্রাচীনতম নিদর্শন। বোঝা গেল? একটা দৃষ্টান্ত, প্রাচীনতম দৃষ্টান্ত ছিল চর্যাপদ। তাহলে আদি যুগের কোনো ভাগ আমাদের নেই। কিন্তু মধ্যযুগ, এরপরে যাব মধ্যযুগ। এটার কিন্তু অনেক ভাগ রয়েছে, এখানে কিন্তু অনেক কিছু আমাদেরকে পড়তে হবে। তো দেখো মধ্যযুগ, এই মধ্যযুগে কি কি রয়েছে? মধ্যযুগকে তো আমরা তিনটে পর্যায়ে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রাক চৈতন্য, মানে চৈতন্য আবির্ভাবের আগে যে সময়টা, সেটাকে আমরা বলছি প্রাক চৈতন্য যুগ। তারপরে হচ্ছে চৈতন্য যুগ, তারপরে যে চৈতন্য আবির্ভাব হয়েছেন সেই সময়ে যে সাহিত্যিক নিদর্শন যা কিছু পাওয়া যায়, সেই চৈতন্য যুগ। এর পরবর্তী হচ্ছে চৈতন্য পরবর্তী। তো তাহলে তিনটে যুগে আমরা কিন্তু ভাগ করেছি, প্রাক চৈতন্য, চৈতন্য যুগ আর চৈতন্য পরবর্তী যুগ। এর আবার অনেক ভাগ রয়েছে। প্রথমে আসবো প্রাক চৈতন্য যুগ। প্রথমে আলোচনা করব প্রাক চৈতন্য যুগ। দেখো প্রাক চৈতন্য যুগে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, মানে এই সময় কি কি সাহিত্য আর কি রচনা হয়েছে। ভাগ বলতে হচ্ছে এটা, প্রাক চৈতন্য যুগে আমাদের রচনা হয়েছে কি কি সাহিত্যের নিদর্শন পাওয়া যায়? বৈষ্ণব সাহিত্য, মঙ্গল কাব্য আর অনুবাদ সাহিত্য। এবারে আমরা জানবো যে এই যে বৈষ্ণব সাহিত্য, এই বৈষ্ণব সাহিত্য কারা লিখেছেন। যেমন দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের আমরা উল্লেখ পাই, গুরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, বিদ্যাপতি আর চণ্ডীদাসের কি বৈষ্ণব পদাবলী, এটা কিন্তু আমাদেরকে বৈষ্ণব সাহিত্য, যেটা কিনা প্রাক চৈতন্য যুগে, এটা কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। তো এটার সময়কাল কত ছিল? প্রাক চৈতন্য যুগে তোমরা এখন জানতে চাইবে যে তাহলে এটার সময়কাল কত ছিল। এটা ছিল আমাদের 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ। 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ, যেটাকে আমরা বলি চতুর্দশ পঞ্চদশ শতাব্দী।
যেটাকে আমরা বলি চতুর্দশ আর পঞ্চদশ শতাব্দী, প্রাক চৈতন্য যুগ। ঠিক আছে, চলো এই জায়গাটায় লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই জায়গাটায় লিখে দিই, এটা হচ্ছে আমাদের 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ, যেটাকে আমরা বলছি চতুর্দশ, যেটাকে আমরা বলছি চতুর্দশ আর কি পঞ্চদশ শতক, চতুর্দশ আর পঞ্চদশ শতক। ঠিক আছে, এরপরে আমরা দেখব যেটা চৈতন্য যুগ। চৈতন্য যুগটা আমাদের টাইম পিরিয়ড ছিল 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ, 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ। এই সময়টাকে আমরা যেটা বলি বাংলাতে সেটা হচ্ছে ষোড়শ শতক। পরবর্তী যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ, এটা হচ্ছে 1601 থেকে 1800। ঠিক আছে, এটাকে 1601 থেকে 1800 ধরা হয়। যে সময়টা আমি বলেছি মধ্যযুগ 1760 পর্যন্ত, যেখানে ভারতচন্দ্রের মৃত্যু হয়েছিল সেখান পর্যন্ত কেউ কেউ ধরে থাকেন, কিন্তু আবার মতান্তরে সেটাকে বলা হয় 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেখানে অনেক সাহিত্যিক মনে করেন যে না, এই 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ যে আধুনিক যুগ আসছিল, তার যে একটা যুদ্ধ বিক্ষণ যেটাকে বলা হয়, যে একটা সূচনা হয়, উত্তরায়ণ হয়, সেই সময়টাকে কিন্তু বলা হয়। অতএব মধ্যযুগ কিন্তু আমরা তাহলে বলবো 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ। এটাকে বলা হয় সপ্তদশ, এটাকে বলা হয় সপ্তদশ আর অষ্টাদশ শতক, সপ্তদশ আর অষ্টাদশ শতক। ঠিক আছে, এখানে একদম লিখে দিলাম। আর মধ্যযুগের টাইম পিরিয়ড আমাদের কত ছিল বলো? মধ্যযুগের টাইম পিরিয়ড আমাদের ছিল কিন্তু 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ। বোঝা গেল? একদম পুরোটা একটা ছকে আমি লিখে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। মধ্যযুগ আমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অনেক সাহিত্যিক নিদর্শন রয়েছে। বোঝা গেল? তো দেখো, প্রথম যেটা আমরা তাহলে আলোচনা করে দিলাম প্রাক চৈতন্য, যেটা কিনা বৈষ্ণব সাহিত্য হয়েছিল, মঙ্গল কাব্য এসেছিল আর অনুবাদ সাহিত্য এসেছিল। বৈষ্ণব সাহিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন ছিল, বিদ্যাপতি আর চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী ছিল। মঙ্গল কাব্য যেটা পদ্মপুরাণ লিখেছেন কে? বিজয়গুপ্ত। মনসা বিজয় বিপ্রসাদ পিপলাই। পদ্মপুরাণ লিখেছেন নারায়ণ দেব। এখানে রামায়ণ লিখেছেন কৃত্তিবাস। শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু। এগুলো হচ্ছে অনুবাদ সাহিত্য। তাহলে আমরা প্রাক চৈতন্য যুগে কিন্তু এইগুলোর উল্লেখ পাই। বোঝা গেল? একদম ছকের আকারে প্রত্যেককে বলবো তোমরা খাতায় লিখো ছকের আকারে, যাতে পুরো বাংলা সাহিত্যের ইতিহাসটাকে একটা পেজে আনতে পারো। তাহলে কিন্তু তোমাদের পড়তে অনেক সুবিধা হবে, অনেক সহজ হবে, তোমরা অনেক সুন্দর করে বুঝতে পারবে। এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসবে, তো তোমাদের কাছে কিন্তু কোনো শর্ট প্রশ্ন ভুল হবে না। বোঝা গেল? চলো নেক্সট আসছি চৈতন্য যুগ। চৈতন্য যুগের সময় পিরিয়ড বলো কত ছিল? চৈতন্য যুগের সময় পিরিয়ড কত ছিল? 1501 থেকে 1600, যেটাকে আমরা বলি খ্রিস্টাব্দ, যেটাকে আমরা বলি ষোড়শ শতক, যেটাকে আমরা বলি ষোড়শ শতক। তো এখানে এখানে কি কি ছিল? এখানে ছিল আমাদের বৈষ্ণব পদাবলী, যেখানে জ্ঞানদাস, গোবিন্দ দাস এবং বলরাম দাসের উল্লেখ আছে। আর কি রয়েছে? আরেকটা ভাগ হচ্ছে চৈতন্য জীবনী কাব্য, কারণ এই যুগটাই তো চৈতন্য যুগ, এখানে তো চৈতন্য জীবনী কাব্য তো থাকবেই। চৈতন্য ভাগবত কে লিখেছেন? লিখেছেন বৃন্দাবন দাস। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এটা কে? কৃষ্ণদাস কবিরাজের। চৈতন্য মঙ্গল, যেটা লোচন দাস। আরেকটা চৈতন্য মঙ্গল যেটা লিখেছেন জয়ানন্দ। বোঝা গেল? এরপর আসবো দেখো অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের মধ্যে আমরা মহাভারতকে শিকড় নন্দী, কবীন্দ্র পরমেশ্বর প্রমুখ, এইসব আমরা কিন্তু পাই এই চৈতন্য যুগের অনুবাদ সাহিত্যে। বোঝা গেল? এরপরে দেখবো মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের মধ্যে চণ্ডী মঙ্গল, যেটা কিনা কবি মুকুন্দরাম চক্রবর্তী এবং দ্বিজ মাধব প্রমুখ ব্যক্তিরা কিন্তু লিখেছেন। তাহলে এই ছিল আমাদের চৈতন্য যুগ। যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো তাহলে অবশ্যই তোমরা এই পেজটাকে স্ক্রিনশট নিয়ে নাও। এই ছিল আমাদের চৈতন্য যুগ। তাহলে আমরা মধ্যযুগের দুটো পার্ট করে নিলাম, একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, 2 নম্বর হচ্ছে চৈতন্য যুগ। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। এটা একটু মনে রাখার ব্যাপার, দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি সুন্দর করে বুঝিয়ে দেবো, তোমাদের একদম মনে থাকবে। ঠিক আছে, দেখো আমরা এটাকে ভাগ করেছি, চৈতন্য পরবর্তী যুগকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সপ্তদশ, একটা হচ্ছে অষ্টাদশ।
সপ্তদশ শতক আর অষ্টাদশ শতক। এটার সময়, এই চৈতন্য পরবর্তী যে যুগটা ছিল, এটার সময়কাল কত ছিল? এটার সময়কাল ছিল ম্যাম 1601 থেকে 1800 খ্রিস্টাব্দ। এটা ছিল আমাদের চৈতন্য পরবর্তী যুগ, তাই তো? তো দেখো, এখানে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা সপ্তদশ আর অষ্টাদশ। আমরা তো দুটো ভাগই পড়বো এখানে। দেখো না, এখানে রয়েছে সপ্তদশ আর অষ্টাদশ শতক, বোঝা গেল? তো সপ্তদশ শতকে তিনটে জিনিস রচিত হয়েছিল। একটা হচ্ছে মঙ্গল কাব্য, 2 নম্বর হচ্ছে অনুবাদ সাহিত্য, আর হচ্ছে লৌকিক কাহিনী কাব্য। কি কি হয়েছে? মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য আর লৌকিক কাহিনী কাব্য। এই যে মঙ্গল কাব্য, দেখো এই যে মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্যটার মধ্যে দুটো ভাগ হয়েছে, একটা হচ্ছে মনসা মঙ্গল আর একটা হচ্ছে ধর্মমঙ্গল। মনসা মঙ্গলকে, এটা হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল আমাদেরকে পড়তে হবে। আর ধর্মমঙ্গল হচ্ছে রূপচাঁদ চক্রবর্তীর, রূপরাম চক্রবর্তীর হচ্ছে আমাদেরকে ধর্মমঙ্গলটা পড়তে হবে। এরপরে দেখো অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যে আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে মহাভারত, সেটা হচ্ছে কাশিরাম দাসের, আর ভাগবত এখানে কৃষ্ণদাস, যেটা কৃষ্ণমঙ্গল, আর ভবানন্দের হরিবংশ। ঠিক আছে? এরপরে দেখো লৌকিক কাব্য, এখানে প্রণয়োপাখ্যান পড়বো। এখানে দুটো কিন্তু মুসলমান কবির উল্লেখ পাই, সেটা হচ্ছে দৌলত কাজী আর সৈয়দ আলাওল। এই দুজন কিন্তু প্রণয়োপাখ্যান এইটাকে কিন্তু লিখেছেন, বোঝা গেল? এই হচ্ছে আমাদের সপ্তদশ শতক, মধ্যযুগের চৈতন্য পরবর্তী যুগের যে সপ্তদশ শতক, তার যে সাহিত্যিক নিদর্শন ছিল এইটা, বোঝা গেল? এরপরে আসবো লাস্ট যে মধ্যযুগের পার্ট, সেটা হচ্ছে অষ্টাদশ শতক। অষ্টাদশ শতকে দেখো, এই যে অষ্টাদশ শতক আমি মার্ক করেছি গ্রিন কালি দিয়ে, গ্রিন কালি দিয়ে যেটা মার্ক করা হয়েছে, এটা হচ্ছে আমাদের অষ্টাদশ শতক। এই শতকে কি কি হয়েছে দেখো, এই শতকে 6টা জিনিস হয়েছে। একটা হচ্ছে মঙ্গল কাব্য, শাক্ত পদাবলী, ঠিক আছে, নাথ সাহিত্য, না গাথা সাহিত্য, লোক সাহিত্য, আর হচ্ছে বাউল গান, বোঝা গেল? এরপরে দেখো মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য তিনজন, একজন ধর্মমঙ্গল, শিবায়ন আর অন্নদা মঙ্গল, শিবায়ন আর অন্নদা মঙ্গল, ঠিক আছে? এই ধর্মমঙ্গলটা কে? ঘনরামের। শিবায়ন হচ্ছে রামেশ্বর, আর অন্নদা মঙ্গল হচ্ছে ভারতচন্দ্রের, বোঝা গেল? এরপরে আসছে শাক্ত পদাবলী। এখানে তো রামপ্রসাদের উল্লেখ পায়, রামপ্রসাদ সেন আর কমলাকান্ত, আর অন্যান্য অনেকেই রয়েছে, ওই জন্য প্রমুখ। নাথ সাহিত্য রয়েছে, গাঁথা সাহিত্য রয়েছে, আর লোক সাহিত্যের মধ্যে দুটোর উল্লেখ পায়, একটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা, আর 2 নম্বর হচ্ছে দেখো মৈমনসিংহ গীতিকা, ঠিক আছে? দুটো লোক সাহিত্য, পূর্ববঙ্গ গীতিকা আর মৈমনসিংহ গীতিকা। আর রয়েছে বাউল গান, যেখানে বিখ্যাত যে লালন ফকির, তাকে আমরা জানি। তাহলে এই ছিল টোটাল চৈতন্য পরবর্তী যুগ। আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ, পুরো কিন্তু আমি একটা ছকে তোমাদেরকে গুছিয়ে এনে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তোমাদের কাছে সাহিত্যের ইতিহাসটাকে সহজ করে তোলার জন্য। তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা কিন্তু লাইক তোমরা মাস্ট করে দিও। তো চলো, এরপরে আসবো আমাদের আধুনিক যুগ। এই হচ্ছে আমাদের আধুনিক যুগ। আধুনিক যুগের সময়কালটা আমরা লিখে নিই। আধুনিক যুগের সময়কাল হচ্ছে 1801 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত। আধুনিক যুগ আমাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে? আমাদের ফার্স্ট সেমিস্টারে দুটো যুগ রয়েছে, একটা হচ্ছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য যেটা, আর রয়েছে মধ্যযুগের সমাজ ও সাহিত্য। তো আধুনিক যুগটা আমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে। তাও আমি একটুখানি তোমাদেরকে ডাটা দিয়ে রাখছি, আধুনিক যুগটা কি। আমরা যে সময়টা এখন যে আছি, এই যে সময়টা চলছি, এটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। এখন যে যুগটা, এই যে সময়টা, যেটা 1801 থেকে শুরু হয়েছিল, তো এটাকে আমরা বলছি আধুনিক যুগ। দেখো, সবকিছুর তো একটা সূচনা রয়েছে, তাই না? তো এই যে আধুনিক যুগ, এই আধুনিক যুগের সূচনা কাদের হাত ধরে হয়েছিল জানো? এই আধুনিক যুগের সূচনা হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ আর শ্রীরামপুর, যেটা কলকাতায় অবস্থিত, এদের হাত ধরে কিন্তু আমাদের এই আধুনিক বাংলা গদ্য ভাষার জন্ম হয়েছিল বা পথ চলা শুরু হয়েছিল। এখানে যে এই যে বাংলা গদ্য ভাষার যে পথ চলা, এটা কারা শুরু করেছিলেন? কারা শুরু করেছিলেন? উইলিয়াম কেরি এবং মার্শম্যান, এনাদের হাত ধরে কিন্তু আমাদের বাংলা ভাষার যে অগ্রগতি, সেটা কিন্তু শুরু হয়েছিল। এখন তোমরা বলবে যে প্রাচীন যুগ মধ্যযুগের যে সাহিত্যিক নিদর্শনগুলো আমরা পেয়েছি, তো এখানেও তো ভাষা রয়েছে, তাহলে এটার সাথে তফাৎ কি? এটার সাথে এটাই তফাৎ,
মধ্যযুগ এবং প্রাচীন যুগের যে বাংলা ভাষার যে রীতি আমরা দেখে এসেছি সেটা হচ্ছে পদ্য রূপ। দেখবে তোমরা যখন পড়বে তখন দেখতে পারবে যে পদ্য রূপে লেখা হতো, কিন্তু এই আধুনিক বাংলা যে আধুনিক যুগে যে বাংলা রীতি সেটা কিন্তু এসেছে এখানে গদ্য রূপে। তারপরে ধীরে ধীরে আমরা প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক এই সমস্ত কিছু এখন কিন্তু আমাদের রয়েছে। এখানে আরো দুজন বিখ্যাত মনীষী তাদের সাথে মানে আরো এই বাংলার অগ্রগতি, এই যে বাংলা গদ্য ভাষার অগ্রগতিকে এগিয়ে নিয়ে গেছেন আরো দুজন মনীষী, যেমন বিখ্যাত মনীষী যেমন ধরো তোমার হচ্ছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের হাত ধরে কিন্তু এই বাংলা গদ্য ভাষার একটা হচ্ছে অগ্রগতি কিন্তু শুরু হয়েছিল। তারপরে ধীরে ধীরে এই যে আধুনিক যুগ, এটা কিন্তু ধীরে 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 আমাদের কিন্তু আরো অনেক কিছু বিখ্যাত মনীষী রয়েছে, যেমন আধুনিক কবি, যেমন ধরো আমরা পড়বো যখন তখন দেখতে পারবো নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের উল্লেখ পাবো, বিহারীনাথ চক্রবর্তীর উল্লেখ, ঈশ্বর গুপ্তের উল্লেখ পাবো, মাইকেল মধুসূদনের উল্লেখ পাবো। ঠিক আছে, এনারাও কিন্তু বাংলা ভাষার এই যে গদ্য ভাষার এটাকে কিন্তু সম্প্রসারিত করেছেন। বোঝা গেল? এটা এনারা কিন্তু এনাদের হাত ধরে কিন্তু আমরা এই আধুনিক যুগে বাংলা ভাষাটাকে আরো অনেক সহজ করে পেয়েছি। এই যে বাংলা ভাষার একটা এই যে আধুনিক যুগ এর যে এত অগ্রগতি, তো এনাদের হাত ধরেই কিন্তু এটা হয়েছে। এই অগ্রগতি এনাদের হাত ধরেই কিন্তু শুরু হয়েছে। এখানে আমরা কিন্তু রবীন্দ্রনাথকে পাই, যেটা আমাদের সাহিত্যের ইতিহাস বলো, আমাদের বাংলা সাহিত্যে বলো একটা একটা কি বলবো দারুণ একটা সাহিত্যিক নিদর্শন, যেখানে তার সাহিত্য সৃষ্টির কোনো শেষ বলে কিছু নেই, সেটাও আমরা কিন্তু এই আধুনিক যুগেই পাই। অতএব এই আধুনিক যুগ কিন্তু আমাদেরকে এর প্রথম যে পদক্ষেপ, এই আধুনিক যুগের যে এই 1801 থেকে যে শুরু হয়েছিল প্রথম পদক্ষেপই তাহলে কি ছিল? বাংলা ভাষার গদ্য রূপ। বোঝা গেল? তো আধুনিক যুগ যখন আমরা পড়বো তখন আরো ভালো করে পড়বো। এর অনেক ভাগ বলতে এর নাটক, কবিতা, প্রবন্ধ এর আন্ডারে যাদেরকে পাই, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমাদের অবদান, তাদের কি কি অবদান রয়েছে সেগুলো পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের আধুনিক যুগ, যেটা 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত, মানে এখনো পর্যন্ত যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। এখনো কিন্তু আমরা বাংলায় অনেকেই আমরা গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, উপন্যাস অনেক কিছু লিখি। তো বাংলা ভাষার হচ্ছে এই হচ্ছে এটা আধুনিক যুগ। তাহলে বোঝা গেল, টোটাল ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম বাংলা সাহিত্যের ইতিহাসটাকে কিভাবে একটা পেজে আনতে হবে। অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে এটা লিখে রাখো, তোমাদের অনেক সুবিধা হবে, পড়তে অনেক সহজ হবে। এই ইতিহাস আমরা কিন্তু যে 10 ইতিহাস পড়ে আসছি তার সঙ্গে কিন্তু তুলনা করতে যেও না। এই ইতিহাস অনেক সহজ, শুধু একটু বলবো তোমরা একটু বুঝে পড়ো, তাহলে কিন্তু তোমাদের কাছে অনেক সহজ হবে। তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই, যেটা হচ্ছে এই যে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস বা এর পরে যেগুলো আসবে, ধরো চর্যাপদ, মধ্যযুগে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, মনসামঙ্গল, মহাভারত, এই যে অনুবাদ সাহিত্য, বৈষ্ণব কথাবলি, এগুলো যে রয়েছে, এগুলো তো সমস্ত কিছু আস্তে আস্তে ভিডিও তো আসবেই। তো এই ভিডিও থেকে তোমাদের তো মানে ভিডিও দেখার পরে তোমরা বই পড়ছো, তারপর তোমাদের কিন্তু অনেক প্রশ্ন তোমাদেরকে কিন্তু, যেহেতু তোমাদের ফার্স্ট সেমটা এমসিকিউ বেস হবে, তাই তোমাদের টেস্ট সিরিজ মানে টেস্ট সিরিজ আসবে। তো অবশ্যই আমাদের যে অ্যাপটা রয়েছে নলেজ এ টু জেড, তোমরা প্লে স্টোরে গেলেই পেয়ে যাবে, সার্চ করবে নলেজ এ টু জেড, এই অ্যাপটাকে তোমরা ইনস্টল করে রেখে দাও তোমাদের ফোনে। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট, বাংলার যে সমস্ত টেস্ট সিরিজ রয়েছে মানে এমসিকিউ টেস্ট, সেগুলো কিন্তু সমস্ত এখানে আসবে। তোমরা এটা লগ ইন করার পরে এই যে ফ্রি মেটেরিয়াল অপশন রয়েছে, ফ্রি মেটেরিয়াল গেলে তোমরা ডকুমেন্ট, ভিডিও এবং টেস্ট, এই যে টেস্ট রয়েছে এখানে তোমরা ক্লাস 11 কিন্তু বাংলার যে টেস্ট সিরিজ সেটা কিন্তু তোমরা এখানে একদম ফ্রিতে, কোনো একটা টাকাও লাগবে না, একদম বিনামূল্যে কিন্তু তোমরা সেখানে টেস্ট দিতে পারবে। তো অবশ্যই তোমরা এই অ্যাপটাকে ইনস্টল করে রেখে দাও। আশা করব তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে।
ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটাকে নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বটন রয়েছে ওটাকে অল করে রেখে দাও। এর পরবর্তীতে তোমরা কি কি ভিডিও চাও বা কোন ভিডিও তোমাদের এখন অত্যন্ত জরুরি সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই আবদারগুলো মেটানো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।